এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। জুনায়েদ ভাইজান, আমি জানি না পাওয়ার বেদনা কতটা ভয়াবহ, কারণ সেই একই অনলে যে ঢুকে ঢুকে পড়েছি আমি, যার স্থান নিজের সর্বস্ব জুড়ে ছিল, তাকে কি করে ভুলে যাই এত সহজে, কি করে আপন করি আপনাকে। জানি তো দুনিয়াটা বড়ই অদ্ভুত, আমরা যাকে পাই তাকে চাই না, অথচ যাকে চাই তাকে পাই না। সময় বয়ে যায়, জমিদার মহলের প্রতিটি কোণে রাতের নিস্তব্ধতা ক্রমশ গাঢ় হয়ে আসে। সমস্ত প্রাণী গভীর ঘুমে নিমজ্জিত। ব্যতিক্রম ঘটেনি যাবার ক্ষেত্রেও। সে জানে নিজ স্বামীর অনুপস্থিতিতে তার জন্য অপেক্ষা করা একজন আদর্শবান স্ত্রীর কর্তব্য। কিন্তু কি করবে সে যে রক্ত মাংসে গড়া এক অবলা নারী। নিদ্রাদের সাথে যুদ্ধ করার অত জোর কি তার আছে? তাই তো তাদের কাছে পরাজয় স্বীকার করে পাড়ি জমেছে তাদের রাজ্যে। ধরণী ডুবে গেছে ঘন কালো অন্ধকারে। পূর্ণিমার আলো আকাশে ছড়িয়ে থাকলেও গভীর অরণ্যের গাছপালার ঘন ছায়া সে আলোক রেখা ছিন্ন করে ফেলেছে। রাতের নীরবতা এতটাই গভীর যে মনে হয় প্রকৃতি নিজের শ্বাসরুদ্ধ অবস্থায় দাঁড়িয়ে আছে। হঠাৎ সেই থমথমে পরিবেশ ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে আসে এক বিভীষিকাময় দৃশ্য। মাটিতে পড়ে আছে অচেতন এক মেয়ে। তার শরীর মাটি ধুলো আর শুকিয়ে যাওয়া রক্তে মলিন। তার পাশে পড়ে আছে একটি রক্তমাখা ঘুঙুর, চারপাশে এক অদ্ভুত শীতলতা যা মরণতুল্য ভয়ের অনুভূতি ছড়িয়ে দিচ্ছে। আর সেই ঘুঙুরটি তুলে নিয়ে পায়ে বাঁধে এক অদ্ভুত ছায়ামূর্তি। তার চুল এলোমেলো, চোখে বসে আছে উন্মাদনার ছাপ। তলোয়ার হাতে সে নাচতে শুরু করেছে, যেন মৃত্যুর সুরে বাঁধা এক পৈশাচিক নৃত্য। তার প্রতিটি পদক্ষেপে ঘুঙুরের আওয়াজ ছড়িয়ে পড়ছে। মাটি ফুঁড়ে যেন দহনময় আগুন জ্বলে উঠছে। তার বিকৃত হাসি অন্ধকারকে আরো গাঢ় করে তোলে। আর চারপাশে জেগে উঠে এক অতি প্রাকৃত কোলাহল। গাছে ঝুলে থাকে শুকনো পাতাগুলো অস্বাভাবিকভাবে কাঁপছে। ঝিঝি পোকার একটানা ডাক বদলে গেছে মানুষের করুণ আর্তনাদে। দূরে কোনো অচেনা প্রাণীর গর্জন, যা বন্য নয় বরং অন্য জগতের দানবিক কোনো আওয়াজ। অচেতন মেয়েটি ধীরে ধীরে জ্ঞান ফিরে পায়। প্রথমে অস্পষ্ট দেখতে পেলেও তলোয়ার হাতে নাচতে থাকা সে ছায়ামূর্তির বিভৎস রূপ স্পষ্ট হতে শুরু করে তার নিভু নিভু হৃদয়ে। আতঙ্কে তার শরীর থর থর করে কাঁপতে থাকে। জড়সড় হয়ে ক্রন্ধনরত কণ্ঠে সে হাত জোর করে ফিসফিসিয়ে বলে, আমারে সাইরা দেন, আমি কিছু করি নাই, দয়া করেন। কিন্তু সেই রহস্যময় ছায়ামূর্তি থামে না। তার নাচ আরো তীব্র হয়ে ওঠে। ঘুঙুরের আওয়াজ যেন ধ্বংসের ঘণ্টা ধ্বনি হয়ে প্রতিধ্বনিত হয়। হঠাৎ সে নাচ থামিয়ে মেয়েটির সামনে দাঁড়ায়। তলোয়ারের ধার নামিয়ে আনে তার মুখের কাছে। ছায়ামূর্তি তার বিকৃত মুখ নিয়ে মেয়েটির কান বরাবর এসে ফিসফিসিয়ে বলে, তোর ছায়ায় গাথি আমি অসুরের কাব্য, তোর আরতি ভাঙে মৃত রাতে বিভ্রান্ত স্বপ্ন, তুই কান্নার জাগাস বিহাসের উল্লাস, তোর প্রাণের প্রদীপে জ্বালি নরকের আবাস। মেয়েটি ভয়ে জড়সড় হয়ে পড়ে। তার কণ্ঠ শুকিয়ে আসে, চোখ দিয়ে নীরবে পানি গড়াতে থাকে। আর সেই গভীর অরণ্য নিস্তব্ধ রাতের সাক্ষী হয়ে চেয়ে থাকে দুই আত্মার ধ্বংসের খেলায়। শেহবাজ ক্লান্তি আর গম্ভীর অভিমুখে মহলে ফিরে এলো। পায়ের ছন্দ থামলো মায়ের মলিন মুখের সামনে। আলেয়া বানুর মুখে এক অজানা দুশ্চিন্তার ছাপ। শেহবাজের গম্ভীর কণ্ঠ ধ্বনিত হলো, আমি জান আজও আব্বাজান মহলে ফেরেননি? পুত্রের তীক্ষ্ণ প্রশ্নে আলেয়া বানু থমকে গেলেন। নিজের অসহায়তা আড়াল করতে ধীরে বলে উঠলেন, পুত্র আমার, তুমি নিজ কক্ষে যাও, আমি নিদ্রাহীন, তাই পাইচারি করছি। চিন্তার কিছু নেই, আমি এক্ষুনি কক্ষে ফিরছি। মায়ের আশ্বাসে মৃদু হলেও শেহবাজের তীক্ষ্ণ দৃষ্টি সব বুঝে নিল। নিজের পদচারণা দৃঢ় করলো মহলের বাহিরের দিকে। তখনই আলেয়া বানুর উদ্বিগ্ন কণ্ঠ ভেসে আসলো, শেহবাজ, কোথায় যাচ্ছ তুমি? শেহবাজ এক দৃষ্টিতে মায়ের চোখে চোখ রেখে প্রত্যুত্তর করে, যেখানে আব্বাজান আছেন সেখানেই। শেহবাজের জবাবে আলেয়া বানু আতঙ্কিত হয়ে বললেন, না শেহবাজ, তুমি এই পাপের সীমানায় পা রাখবে না। আলোচনার এই উত্তাল মুহূর্তে মহলের প্রধান দরজা খুলে যায়। ভেতরে প্রবেশ ঘটে নওয়াজ মির্জা ও শৌকত মির্জার। নওয়াজ মির্জা মদের নেশায় এতটা বেহুশ যে নিজের পায়ে দাঁড়ানোর শক্তিটুকু নেই। ফলশ্রুতিতে শৌকত মির্জা তাকে ধরে কোনো মতে টেনে আনছেন। পিতার এহেন অবস্থা দেখে শেহবাজের মুখ কঠিন ও হাত মুষ্টিবদ্ধ হয়ে যায়।
দাঁতে দাঁত চেপে সে পিতার দিকে ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে রয়। ঠিক তখনই মহলে প্রবেশ ঘটে জুনায়েদের। রক্তের দাগে ভেজা পোশাক তাকে মুহূর্তে সবার দৃষ্টির কেন্দ্রবিন্দু করে তোলে। আলিয়া বানু আতঙ্কিত হয়ে তার নিকটে গিয়ে গিয়ে প্রশ্ন করেন, জুনায়েদ, কি হয়েছে? তুমি বাহিরে কখন গেলে? এই রক্ত কিসের? শেহবাজও বাজ পাখির ন্যায় তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল জুনায়েদের পানে। উত্তেজিত জুনায়েদ হন্তদন্ত হয়ে বলে ওঠে, ভাইজান, আমি একটা কাজে বাইরে গিয়েছিলাম। পথে একজনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি, সাহায্য করতে গিয়ে এই রক্ত লেগেছে। জুনায়েদের কথায় শেহবাজ আদৌ মেনে নিল কিনা কে জানে। তার কণ্ঠ গভীর নির্দেশনামূলক। নিজ কক্ষে যাও, পরিষ্কার হয়ে নাও। শেহবাজের আদেশে জুনায়েদ মুহূর্ত বিলম্ব না করে প্রস্থান করে নিজ কক্ষের উদ্দেশ্যে। শেহবাজের দৃষ্টি ঘুরে দাঁড়ালো পিতার দিকে। গভীর ক্রোধ আর হতাশার ছায়া তার মুখে। কোনো কথা না বলে ভারী পায়ের শব্দে নিজের কক্ষের দিকে প্রস্থান করে শেহবাজ। পুত্রদের এহেন প্রস্থান পথের পানে চেয়ে আলিয়া বানু গভীর আত্মতৃপ্তিতে নিজের মাথা উঁচু করে মনে মনে বলে ওঠেন, আমি আমার 2 সন্তানকে সঠিক পথে পরিচালিত করতে পেরেছি। জমিদারের রক্তে বহমান পাপের ছায়া থেকে তাদের মুক্ত রাখতে সফল হয়েছি। আমি আমার নিজের কাছে করা প্রতিজ্ঞা পূরণ করেছি। এই ভাবনাগুলো মনের গহীনে সুনীরব ঝঙ্কার তুলল। কোনো কথা না বলে আলিয়া বানু নীরবে স্বামী নওয়াজ মির্জার কাছে এগিয়ে এলেন। নেশায় ক্লান্ত নিস্তেজ স্বামীকে নিজের বাহুতে ধরে কক্ষের দিকে পদচারণ ফেলেন, যেন সেই ভারটুকু এখন তারই দায়িত্ব। শেহবাজ ক্রুদ্ধ পায়ে নিজ কক্ষের দরজা ঠেলে প্রবেশ করতে দৃষ্টি পড়ে গুটিয়ে পালঙ্কে শুয়ে থাকা জবার পানি। দীর্ঘক্ষণ তার নিখুঁত নির্ভেজাল মুখবয়বের দিকে তাকিয়ে থাকা ছাড়া আর কিছু করতেই পারল না শেহবাজ। কিছুক্ষণ পূর্বে জন্ম নেওয়া সমস্ত ক্রোধ, সমস্ত উত্তেজনা যেন নিমিষে ম্লান হয়ে গেল। হৃদয়ে এক আশ্চর্য স্তব্ধতা নেমে এলো। জবার নিখুঁত উপস্থিতিতে তার সমস্ত মানসিক বিষাদ কেটে গেল। শেহবাজ ধীরে ধীরে জবার নিকট এগিয়ে যায়, যেন প্রতি নিবেদিত প্রত্যেক পদক্ষেপ আরো বেশি আবেগ, আরো গভীর অনুরাগ জন্ম নিচ্ছে। জবার ঘুমতো মুখবয়বের পানি তাকাতেই শেহবাজের হৃদস্পন্দন যেন জ্বলন্ত আগ্নেয়গিরির মতো তীব্র হয়ে ওঠে। এক মুহূর্তের জন্য নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে নিজ হাত বক্ষ পিঞ্জরে চেপে ধরে ফিসফিস করে বলে ওঠে, তুমি এক পবিত্র ফুল, যার মায়ায় আমি ক্রমাগত জড়িয়ে পড়ছি এক নিষ্ঠুর টান ও আবেগে। কথাগুলো বলে শেহবাজ ধীর পায়ে এগিয়ে গিয়ে জবার পাশে শুয়ে পড়ে। নিজের বুক ধুকপুক করা বুকে জবার পানি চেয়ে শিহরণ, তীব্র আবেগ আর এক অজানা ভালোবাসার অনুভূতিতে নিদ্রার রাজ্যে ঢলে পড়ে। ধরিত্রীর বুকে গভীর অন্ধকারে পরাজিত হয়ে প্রভাতের প্রবাহিত আলো বিজয়ী হয়ে উদিত হয়। ধীরে ধীরে সূর্যের প্রথম কিরণ জানালার ফাঁক দিয়ে প্রবাহিত হয়ে মেঘের অন্ধকারকে বিলীন করে দেয়। সেই আলোয় তন্দ্রিত জবা নিঃসঙ্গতার প্রাতঃভ্রমণের অচেতন ঘুর থেকে দুচোখ মেলে ধীরে ধীরে জেগে ওঠে। তবে তার অবচেতন জগতের প্রথম দৃষ্টি পড়ে শেহবাজের উপর, যে তার সামনে দাঁড়িয়ে আছে ভ্রুকুটি করে। ভয়ে শিহরিত হয়ে কাঁপতে শুরু করে জবা। শেহবাজের এহেন দৃষ্টি এবং নিষ্ঠুর মুখবয়ব যেন জবাকে অবশ করে দিচ্ছে। চোখে মুখে আতঙ্ক নিয়ে জবার কোমল বিভ্রান্ত চোখগুলি বারবার শেহবাজের দিকে উঠে। শেহবাজের ঠোঁট থেকে একটি কঠোর নির্দেশনা বেরিয়ে আসে, তৈরি হয়ে নাও। জবার প্রাণ স্তব্ধ হয়ে যায়। ভীতির তীব্রতা যেন তাকে গ্রাস করে নেয়। সে জবাব দিতে পারছে না, শুধু শিহরিত দৃষ্টিতে চেয়ে থেকে কোনো কিছু ভাবার সময় না পেয়ে দ্রুত চরণে চলে যায় স্নান কক্ষে। তৈরি হয়ে বেরিয়ে আসতেই শেহবাজ নিজ গম্ভীর কণ্ঠে বলে ওঠে, আমার সাথে এসো। এখন থেকে ইনি তোমার শিক্ষিকা। পাঠ্যগত ও ভাষাগত সকল শিক্ষা তুমি তার কাছে থেকেই গ্রহণ করবে। শেহবাজের এহেন কথা শুনে জবার চোখে মুখে এক অভূতপূর্ব উচ্ছ্বাসের ছাপ পড়ে। জীবনের প্রতিকূল পরিস্থিতিতে শিক্ষার আলো ছুঁতে না পারার বেদনা আজ যেন প্রশমিত হতে চলেছে। নিজ স্বপ্ন পূরণের সম্ভাবনায় জবা আনন্দে আত্মহারা হয়ে বলে ওঠে, কখন থেকে পারুম আমি? তার প্রশ্নের উত্তরে শিক্ষিকা মৃদু হাসি দিয়ে বলেন, জমিদার গিন্নি, আমরা আগামীকাল থেকে পুঁথিগত বিদ্যার প্রথম ধাপ শুরু করব। শিক্ষিকার কথায় উচ্ছ্বসিত হয়ে জবা বলে, আচ্ছা ঠিক আছে শিক্ষিকা, আপনি তাড়াতাড়ি চলে আসেন।
জাবারই প্রাণবন্ধ উৎসাহ দেখে শেহবাজের ঠোঁটের কোণে এক ক্ষণিক মৃদু হাসির রেখা ফুটে ওঠে। তবে মুহূর্তের মধ্যেই সে হাসি গাম্ভীর্যের মুখোশে ঢাকা পড়ে। ঠিক তখনই মহলের এক দাসী ভীত ও উদ্বিগ্ন ভঙ্গিতে ছুটে এসে পুরো চত্বর জুড়ে দৌড়াতে শুরু করে। তার এহেন আচরণ শেহবাজের চোখ এড়ায় না। গম্ভীর কণ্ঠে বজ্র নিনাদে শেহবাজ বলে ওঠে, এভাবে ছোটার কারণ কি? দাসী কাঁপতে কাঁপতে মাথা নিচু করে ভয়ে ভীত কণ্ঠে উত্তর দেয়, হুজুর, ছোট কুমারীকে খুঁজে পাচ্ছি না। শুনে শেহবাজের চোখ রক্তিম হয়ে ওঠে। তার পুরো চেহারায় তীব্র ক্রোধের ছাপ স্পষ্ট। গুরু গম্ভীর কণ্ঠে তিনি বলেন, তোমাদের বারংবার সতর্ক করা হয়েছে শাহনূর যেন মহলের সীমানার বাইরে না যায়, তবু তোমরা ব্যর্থ। তোমাদের মতো অযোগ্যরাই মহলে থাকার যোগ্য নয়। এক্ষুনি মহল ছেড়ে বেরিয়ে যাও। শেহবাজ আর কোনো কথা না শুনে দ্রুত পা চালিয়ে শাহনূরকে খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। এতক্ষণ যাবৎ পুরো ঘটনা দেখে ভয় স্তব্ধ হয়ে থাকা জবা তার নব্য শিক্ষিকার পেছনে দাঁড়িয়েছিল। শেহবাজের প্রস্থান নিশ্চিত হতেই জবা ধীরে ধীরে শিক্ষিকার পেছন থেকে সামনে আসে। কৌতূহল ও বিস্ময়ের মিশ্র অনুভূতিতে দাসীকে জিজ্ঞেস করে, শাহনূরকে? দাসী ক্রোধান্বিত স্বরে বলে, জমিদার হুজুরের পাগল বোন। মাঝে মধ্যেই সে মহল ছেড়ে কোথায় গিয়ে লুকিয়ে থাকে, আর আমারই তার খেসারত দিই। পাগল একটা তার জ্বালায়। কথাগুলো বলতে বলতে হঠাৎ থেমে যায় দাসী। সে জবার চাহনিতে শীতল হয়ে যায়। নিজের আবেগের বশে যা বলে ফেলেছে তার শেহবাজ শুনলে তার জীবন রক্ষা পাবে না। এই ভয়ে সে দ্রুত স্থান ত্যাগ করে। দাসীর প্রস্থান দেখে জবা তিক্ত কণ্ঠে বলে ওঠে, ভালোই করছে, উনি ওই খাটাসটারে চইলা যাইতে কইছে। তারপর শিক্ষিকার কাছ থেকে বিদায় নিয়ে জবাও নিজের মতো করে শাহনূরকে খুঁজতে বেরিয়ে পড়ে। জবার এহেন ভাবে বলা কথার ধরন দেখে শিক্ষিকা মাথা নেড়ে বলে ওঠেন, জমিদার হুজুর ঠিক কি দেখে মেয়েকে বিবাহ করেছেন? জমিদার মহলের বাগান, সকালের কোমল সূর্যকিরণ মখমলে ঢাকা রঙিন ফুলের উপর ঝিকিমিকি করছে। চারিদিকে এক অপার্থিব নীরবতা, যার মাঝে লুকিয়ে আছে এক চঞ্চল অবুধ শিশু সুলভ রমণী শাহনূর। বাগানের রঙিন ফুলগুলো যেন তার লুকানোর খেলা সহ্য করে তাকে আরো সজীব, আরো প্রাণবন্ত করে তুলছে। ফুলের আড়াল থেকে মাঝে মাঝে মাথা বের করে এদিক সেদিক তাকায় সে। কেউ তাকে খুঁজছে কিনা তা দেখার কৌতূহল তার চোখে মুখে স্পষ্ট। কাউকে খুঁজতে না দেখলেই মুখ চেপে হাসি দিয়ে ফের ডুবে যায় ফুলের মাঝে, যেন এই গোপন খেলায় নিজেরই সৃষ্ট আনন্দ তাকে মুগ্ধ করছে। এই নীরব খেলাধুলায় ভরা বাগানে প্রবেশ করে এক লম্বাটে শ্যামবর্ণ যুবক। রোদে পোড়া তার ত্বকে মলিনতার ছাপ স্পষ্ট, কিন্তু তার চলনে রয়েছে অমলিন মায়ার আভা। তার হাতের সরঞ্জাম বাগানের পরিচর্যার কথা বলে দেয়। ধীর পদক্ষেপে সে এগিয়ে যায় ফুলের মাঝে। যুবকের পদচারণা শুনেই শাহনূরের মনের কৌতূহল দ্বিগুণ হয়ে ওঠে। আচমকা ফুলের আড়াল থেকে লাফিয়ে সামনে এসে ভাও বলে ভয় দেখানোর চেষ্টা করে। যুবকটি এমন অপ্রত্যাশিত ঘটনায় ভয় পেয়ে পিছলে মাটিতে পড়ে যায়। তার এহেন অবস্থায় শাহনূর খিলখিল করে হেসে ওঠে। সেই হাসির নির্মলতা যেন বাগানের প্রতিটি ফুলকে আরো উজ্জ্বল করে তোলে। মাটিতে পড়ে থাকা যুবকটি ধীরে ধীরে উঠে বসে। তখন তার চোখ পড়ে শাহনূরের উপর। এক মুহূর্তের জন্য তার দৃষ্টি আটকে যায় সেই রমণীর পবিত্র হাসিতে, যেন বাগানের সকল ফুলের সৌন্দর্য এই এক নারীতেই সঞ্চিত। তার বুকের গভীরে এক অজানা ধুকপুকানি শুরু হয়, কিন্তু পরক্ষণে সে নিজেকে সংযত করে। লজ্জা আর মর্যাদা বুঝেই মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। শাহনূর তখন তার হাসি থামিয়ে কোমল কণ্ঠে বলে, তুমি কি? যুবকটি মাথা নত রেখে মৃদু স্বরে উত্তর দেয়, আমি এই বাগানের মালি, আমার নাম সেলিম। সেলিম? শাহনূর চোখ বড় করে পুনরুচ্চারণ করে, এরপর মিষ্টি হাসি দিয়ে বলে, আমি শাহানূর। সেলিম এক মুহূর্তের জন্য চোখ তুলে, কিন্তু দ্রুত আবার দৃষ্টি নামিয়ে নেয়। শাহনূরের সেই পবিত্র শিশুসুলভ হাসি তার মনে গভীর ছাপ ফেলে। তবু সে নিজের দায়িত্ববোধে দৃঢ় থেকে বলে ওঠে, জি আমি জানি, তয় আপনি এই হানে এই রোদের মধ্যে কেন আইছেন? সেলিমের প্রশ্নে শাহনূর বলে ওঠে, খেলতে। বলে উচ্ছ্বসিত হয়ে শাহনূর ফের সেলিমের পানে চেয়ে বলে ওঠে, সেলিম, তুমি আমার খেলার সঙ্গী হবে, হবে আমার সখা। সেলিমের মুখে এক মুহূর্তের জন্য লাজুক হাসির মৃদু ছাপ ফুটে ওঠে। তবে নিজের সীমাবদ্ধতা ও অবস্থান বুঝে সে দ্রুত নিজেকে সংযত করে। মাথা নিচু রেখেই ভদ্র ও মৃদু স্বরে জবাব দেয়,
ছোট কুমারী, আমি এক নগণ্য মালি। আপনার সখা হওয়ার যোগ্যতা আমার লান সাধারণ মানুষের নাই। শাহানুরের শিশুসুলভ উচ্ছ্বাস মুহূর্তেই থমকে যায়। তার মুখের হাসি মিলিয়ে গিয়ে চোখের গভীরে এক বিষণ্ণতার ছাপ স্পষ্ট হয়। নিষ্পাপ চাহনিতে এক পলক সেলিমের দিকে তাকিয়ে নরম কণ্ঠে বলে, তোমার এসব বলার কোনো প্রয়োজন নেই। আমি জানি তুমি আমায় সখী হিসেবে চাও না। সকলের মতো তুমিও নিশ্চয়ই আমায় পাগল ভাবছো, তাই না? কিন্তু আমি প্রতিজ্ঞা করছি, তুমি যদি আমার সখা হও তবে আমি আর কোনো দুষ্টুমি করব না। শুধু মাঝে মাঝে লুকিয়ে তোমার কাছে আসবো, তোমার সঙ্গে গল্প করতে। শাহানুরের এই শিশু সুলভ আবেদন সেলিমের হৃদয়ের গভীরে এক দোলা জাগায়। তার অন্তর জানে, জমিদার মহলের কন্যার সঙ্গে বন্ধুত্ব করার সাহস কিংবা অধিকার তার নেই। তবু শাহানুরের ওই নিষ্পাপ আকাঙ্ক্ষাকে সে উপেক্ষা করতে পারে না। খানিকক্ষণ নীরব থেকে মাথা নিচু রেখে ধীরে বলে, আপনি যখন চান তখন আমি আপনার সখা হমু। তয় সত্য হইল, যখন তখন এইভাবে সকলের ফাঁকি দিয়া লুকাইবেন না আর। সেলিমের কথা শুনে শাহানুরের বিষণ্ণ মুখে আনন্দের উজ্জ্বলতা ফিরে আসে। সে চঞ্চল হয়ে হাততালি দিয়ে বলে ওঠে, বাহ, ঠিক আছে ঠিক আছে, এখন থেকে তুমি আমার সখা সেলিম আর আমি তোমার সখী শাহানুর। সেলিম অবাক হয়ে তাকিয়ে থাকে শাহানুরের শিশু সুলভ উচ্ছ্বাসের দিকে। প্রথমবারের মতো সে তার মুগ্ধ দৃষ্টি শাহানুরের মুখবয়বে স্থির করে। সেই পবিত্র হাসি, সেই চঞ্চল অভিব্যক্তি তার মনে এক অজানা প্রশান্তি এনে দেয়। তবে মুহূর্তের মধ্যেই দূর থেকে দাসীদের ডাক ভেসে আসে, ছোট কুমারী, আপনি কোথায়? সেলিম দ্রুত নিজের স্থিরতা ফিরে পায়। নিজের নিরাপত্তার কথা ভেবে সে বিনা শব্দে সেখান থেকে সরে যায়, যেন তার উপস্থিতি কারো নজরে না পড়ে। আর শাহানুর সে হাস্যোজ্জ্বল মুখে এক দৃষ্টিতে সেলিমের প্রস্থানের পানে চেয়ে রয়। দূর থেকে শাহানুরের উপস্থিতি টের পেয়ে দাসীরা তড়িঘড়ি করে তার নিকট এসে দাঁড়ায়। তাকে এক দৃষ্টিতে অন্যত্র তাকিয়ে থাকতে দেখে কৌতূহলী হয়ে তারাও সেই দিকে নিজেদের দৃষ্টি তাক করে, কিন্তু কিছু দেখতে না পেয়ে ফের শাহানুরের দিকে ফিরে বলে ওঠে, ছোট কুমারী, আর কতবার আমাদের এইভাবে হয়রানি করাবেন? দাসীদের কথায় শাহানুর মুখ ছোট করে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। ঠিক তখনই সেখানে উপস্থিত ঘটে শাহবাজের। তার আগমনের সবার মধ্যেও এক চাপা উত্তেজনা এনে দেয়। দাসীরা দ্রুত মাথা নিচু করে দাঁড়িয়ে যায়, আর শাহানুর ভয়ে এদিক ওদিক চাইতে থাকে। তখনই শাহবাজ তার গম্ভীর ও ক্রোধ ভরা কণ্ঠে বলে ওঠে, তোমাকে কতবার বলেছি এভাবে বাইরে ঘুরে বেড়াতে নেই। যদি আর একবার এরকম দেখেছি তাহলে সত্যি তোমাকে এখান থেকে অনেক দূরে পাঠিয়ে দেব। কথাগুলো বলে শাহবাজ দৃঢ় পদক্ষেপে প্রস্থান করে। তার ভারী পায়ের শব্দ সেখানকার পরিবেশকেও থমকে দেয়। অন্যদিকে শাহানুর ভাইজানের এহেন আচরণে চুপচাপ দাঁড়িয়ে থাকে। তবে পর মুহূর্তে তার ছোট্ট হৃদয় এই ধমকের ভার নিতে না পেরে ফুপিয়ে কেঁদে ওঠে। দাসীরা সান্ত্বনা দিতে দিতে তাকে তার কক্ষের উদ্দেশ্যে নিয়ে যায়। এই পুরো ঘটনা দূর থেকে নজরে পড়ে জবার। শাহানুরের প্রতি শাহবাজের এহেন কঠোর আচরণ তার মন বিষণ্ণতায় ছেয়ে যায়। ভেতরে ভেতরে ক্ষোভের সুরে সে নিজেকে বলে ওঠে, কেমন একটা স্বামী আল্লাহ আমার কপালে দিছে। সারা দিন রাগে ফুঁসতে থাকে আর মানুষদের শাস্তি দেওয়ার কথা চিন্তা করতে থাকে। ফুসো জমিদার একটা। নিজ কথা রীতি টেনে জবা নিজ পদযুগল ফেলে শাহানুরের কক্ষের উদ্দেশ্যে। সেখানে উপস্থিত হতেই শাহানুর অবাক হয়ে চেয়ে রয় জবার পানে। সে প্রথম দেখছে জবাকে। নিজের মাথাটা ভালোভাবে ঘুরিয়ে জবাকে পর্যবেক্ষণ করে বলে ওঠে, তুমি কি? শাহানুরের প্রশ্নে একজন দাসী বলে ওঠে, ছোট কুমারী, উনি জমিদার গিন্নি, আপনার বড় ভাইজানের বধূ, আপনার ভাবিজান। দাসের কথা শাহানুর অবাক হয়ে জবার নিকট এগিয়ে গিয়ে বলে ওঠে, তুমি অনেক সুন্দর, একদম পরীর মতো। তোমার নাম কি? শাহানুরের কথায় জবা লজ্জায় লাল হয়ে বলে ওঠে, আমি অনেক সুন্দর, একদম পুতুলের মতো। আমার নাম জবা। জবার কথায় শাহানুর খিলখিল করে হেসে ওঠে। সেই হাসির ধ্বনি মুহূর্তেই কক্ষের থমথমে পরিবেশকে ভেঙে দিয়ে এক অনাবিল আনন্দের আবহ তৈরি করে। শাহানুর নিজ হাসি থামিয়ে বলে ওঠে, জবা, তুমি এখান থেকে কোথাও যাবে না তো? শাহানুরের কথায় একজন দাসীর মুখে হাসির রেখা ফুটে বলে ওঠে, ছোট কুমারী, সেই মহলের বধূ, সে কোথায় যাবে? মৃত্যুর আগ অবধি সে তার শিকল এখানেই বাঁধা পড়েছে। দাসের কথায় যাবার মুখ মলিন হয়ে যায়। হঠাৎ করে বক্ষ পিঞ্জরটা কেঁদে উঠে তার মাতা পিতার দর্শন পাওয়ার ইচ্ছায়।
যাবার হঠাৎ এহেন পরিবর্তন শাহানুরের অবুঝ মস্তিষ্কে ঢুকলো না। সে হাস্যোজ্জ্বল মুখে যাবার হাত টেনে নিয়ে যায় গল্প করতে। তখনই সেখানে আগমন ঘটে রুকাইয়ার। রুকাইয়াকে দেখে শাহানুর ওর যাবার মুখে হাসি ফুটে ওঠে। পরে তিনজন মিলে জমিয়ে তুলে নিজেদের আড্ডার মহল। শাহবাজ গম্ভীর মুখে বসে আছে তার দরবার কক্ষে। চোখে দৃঢ়তার তেজ, মুখভাবে শূন্যতা এবং গভীর চিন্তা। গুরুত্বপূর্ণ কাজে মগ্ন সে, যেন কাঁধে পাহাড় সম বহু দায়িত্বের ভার চাপা রয়েছে, যেখান থেকে কোনোভাবেই নিস্তার নেই। ঠিক তখনই একজন প্রহরী ভয়ে কাঁপতে কাঁপতে দরবারে প্রবেশ করে। মুখের অন্ধকারে উৎকণ্ঠের ছায়া ফুটে উঠেছে। সে ভীত কণ্ঠে বিনীতভাবে বলে, হুজুর, আজও জঙ্গলে একটি মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি এমন ভয়ানক অবস্থায় যেন সাক্ষাৎ শয়তানের বর্বর আঘাত। প্রহরীর এহেন বক্তব্যে দরবারে উপস্থিত সকলে স্তম্ভিত হয়ে যায়। তাদের মনে সৃষ্টি হয় গা ছমছমে আতঙ্ক। শাহবাজের চোখে তখন পরাক্রমের তেজ বজ্র শক্তির মতো তার গর্জন ছড়িয়ে পড়ে। আপনারা এখনো কেন খুনির সন্ধান করতে পারলেন না? তার শ্বাসধ্বনিতে প্রহরীর সহ সকলের দেহ অস্থিরতায় কেঁপে ওঠে। সকলের দৃষ্টি চলে যায় একে অপরের দিকে, যেন এক বিষাদময় শীতল প্রহর। তখনই একজন চৌকিদার নির্ভয়ে কণ্ঠে বলে ওঠেন, হুজুর, একটি কথা আমার বলার আছে, আপনি অনুমতি দিলে আমি বলতে চাই। চৌকিদারের কথায় শাহবাজ তার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে অনুমতি প্রদান করে। তখনই চৌকিদার বলেন, হুজুর, আমরা কিন্তু প্রতিটি লাশের পাশে নারীদের পরিহিত ভাঙা ঘুঙ্গুর পেয়েছি, তাই আমি নিশ্চিত এই হত্যাকাণ্ডগুলো কোনো নারীর কাজ। চৌকিদারের এহেন দাবি শোনার পর একজন শঙ্কিত কণ্ঠে প্রশ্ন তোলেন, একটি নারী নিশ্চয়ই কাউকে এরূপ নিষ্ঠুরভাবে হত্যা করতে পারবে না, তাই আমার মনে হয় তোমার অনুমান ভুল। তবে চৌকিদার দৃঢ়তার সঙ্গে জানান, আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন প্রতিটি লাশের পাশে আমরা ভাঙা ঘুঙুর পেয়েছি এবং আমরা পরীক্ষা করেও দেখেছি এসব ঘুঙুর মৃতদেহের নয়। এমনকি আমার মনে হয় কোনো পুরুষও নিশ্চয় এসব ব্যবহার করে এমন বর্বর কাজ করবে না। তাহলে এখানে কি প্রমাণ হয়? চৌকিদারের যুক্তিতে দরবারে উপস্থিত সবাই স্তব্ধ হয়ে যায়। বিস্ময় ও সংশয়ের গহ্বরে মগ্ন হয়ে পড়ে। সে নীরবতা ভাঙে শাহবাজের গর্জনে, যেই হোক না কেন তাকে খুঁজে বের করো, এই অপমৃত্যুর খবর পুরো গ্রামে ছড়িয়ে পড়ার আগে। বলে শাহবাজ দরবার কক্ষ ত্যাগ করে। রেখে যায় সকলের মনে গভীর চিন্তার পর্দা। সময় বহু দূর এগিয়ে গেছে। জাবা, শাহানুর আর রুকাইয়া তিনজন গল্পে এতটাই মশগুল ছিল যে সময়ের অস্তিত্ব ভুলে গেছে। এখন ধরণীতে রাতের চাদর নেমে এসেছে। তবু শাহানুর এখনো কাউকে তার কক্ষ থেকে বিদায় দেয়নি। এর মধ্যে আলিয়া বানু এসে মেয়েকে দেখে গেছেন। আজ প্রথমবারের মতো তিনি শাহানুরকে এত প্রাণবন্ত দেখে মুগ্ধ হয়েছেন। তার হৃদয় প্রশান্তিতে ভরে উঠেছে, আর যাবার প্রতিও খানিকটা সন্তুষ্টি জন্মেছে। মেয়েকে এক ঝলক দেখে তাদের বিরক্ত না করে সেখান থেকে প্রস্থান করেন নীরবে। গল্প আর হাস্য আড্ডার মধ্যেও যাবার প্রাণচঞ্চল হাসি বারবার রুকাইয়ার নজর কেড়েছে। যাবার আনন্দময় চেহারা দেখে তার নিজের মনেও হাসি ফুটেছে। যদিও সে দীর্ঘশ্বাস ফেলতে পারেনি, এমন সময় একটি দাসীর সম্মুখে এসে বলে ওঠে, ছোট কুমারী, এখন সবার কক্ষে ফিরে যাওয়া উচিত। রাত হয়েছে অনেক। জমিদার হুজুর যদি নিজের কক্ষে জমিদার গিন্নিকে না দেখে রুষ্ট হয়ে যান, তখন আমরা কি করব? বরং কাল সকালে না হয় আবার গল্প করবেন। দাসীর কথায় শাহানুর ভ্রু কুঁচকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বলে ওঠে, জবা, ভাইজানের কক্ষে কেন যাবে? সে আমার সঙ্গেই থাকবে। দাসী অবিচল কণ্ঠে উত্তর দেয়, ছোট কুমারী, আপনি বুঝবেন না। বিবাহের পর স্বামী স্ত্রী একই কক্ষে রাত্রি যাপন করেন, আর কত কিছুই না করেন, বলেই দাসী মুখ চেপে হেসে দেয়। দাসীর এহেন কথা শুনে শাহানুর হতবাক হয়ে রয়। অন্যদিকে রুকাইয়ার মুখে এক অজানা মলিনতা নেমে আসে। তার বুকের গহীনে এক সূক্ষ্ম যন্ত্রণা দোলা দেয়। ব্যথাত দৃষ্টিতে সে জবার দিকে তাকায়, যে মাথা নিচু করে বসে আছে। শাহানুর কিছু বলতে উদ্যত হতেই রুকাইয়া তাকে থামিয়ে দিয়ে বলে ওঠে, শাহানুর, এই বিষয়ে আর একটি কথাও বলবে না তুমি, কাল দেখা হবে। কথাগুলো বলে রুকাইয়া যাবার হাত ধরে তাকে নিয়ে কক্ষ থেকে বেরিয়ে আসে। জাবা তখনও মাথা নিচে করে রেখেছে। পথ চলতে চলতে রুকাইয়া আমতা আমতা করে প্রশ্ন করে, জবা, সবকিছু ঠিক আছে তো তোমাদের মাঝে? রুকাইয়ার প্রশ্নে জাবা হতবাক। আমতা আমতা করে বলে, জি, না মানে।
জবার এমন অস্পষ্ট উত্তর শুনে রুকাইয়ার কথা বাড়ায় না, শুধু বলে, থাক, কিছু বলতে হবে না, তুমি বরং নিজের কক্ষে যাও। রুকাইয়ার কথায় জবা স্বস্তির নিঃশ্বাস ফেলে কক্ষের দিকে পা বাড়ায়। তখনই পেছন থেকে রুকাইয়া গম্ভীর কণ্ঠে বলে ওঠে, জবা, স্বামী হয় সে তোমার, তোমার প্রতি তার অধিকার আছে। কথাগুলো বলে রুকাইয়া আর কিছু না বলে দ্রুত নিজের কক্ষের দিকে পদচারণ করে। পেছনে রেখে যায় একটি চুপচাপ মলিন জবাকে। জবা ধীরে ধীরে নিজ কক্ষে প্রবেশ করে। তার মনের গভীরে লজ্জা ও ভয় নামক দুটো অনুভূতি একসাথে দুল খায়। রুকাইয়ার কথাগুলো যেন বারবার তার কর্ণে প্রতিধ্বনিত হচ্ছে। তোমার প্রতি তার অধিকার আছে। সেই কথাগুলোর ভারে জবা গুটিয়ে বসে পড়ে নিজের পালঙ্কে। তার ক্ষীণ শরীরের মধ্যে এক অস্থিরতা প্রবাহিত হয়। ঠিক তখনই দরজা ঠেলে কক্ষে প্রবেশ করে শেহবাজ। প্রবেশ করতেই তার নজর পড়ে জবার অন্যমনস্ক ও চিন্তিত মুখ। শেহবাজের ভ্রু কুঁচকে ওঠে, গলা খাকারি দিয়ে ভারী কণ্ঠে প্রশ্ন করে, ফুল, কি হয়েছে? শেহবাজের পুরুষালী কণ্ঠের প্রতিধ্বনি জবার কর্ণে আঘাত করতে সে তাড়াহুড়ো করে নিজের ভাবনা থেকে বেরিয়ে আসে। দ্রুত পালঙ্ক থেকে নেমে দাঁড়িয়ে পড়ে। জবার এহেন আচরণে শেহবাজের ভিতরে এক অজানা ক্রোধ দানা বাঁধে। সে তার ক্রুদ্ধ পদযুগল নিয়ে জবার দিকে এগিয়ে যায়। শেহবাজকে নিজের নিকট এগিয়ে আসতে উপলব্ধি করে জবা ভয়ে পিছু হটতে থাকে। জবার পিছু হঠাৎ দৃশ্য শেহবাজের ক্রোধকে আরো জাগিয়ে তোলে। তার কঠিন নেত্রজোড়া স্থির থাকে জবার অনিশ্চিত চেহারায়। মুহূর্তে একদম নিকটে গিয়ে শেহবাজ শক্ত করে জবার চিকন কটিদেশ আঁকড়ে ধরে কাছে টেনে নেয় তাকে। ফের দাঁতে দাঁত পিষে নিচু স্বরে বলে ওঠে, সমস্যা কি তোমার? আমি কি হিংস্র কোনো প্রাণী যে আমাকে এভাবে ভয় পাও? তোমার নেত্রে আমার প্রতি কেন এত ভয়? শেহবাজের কঠিন নৈকট্যতা জবাকে আরো কাবু করে ফেলে। তার সারা শরীর অনবরত কাঁপতে থাকে। শেহবাজের পানির নেত্র তোলার সাহস পায় না সে। ফলশ্রুতিতে শেহবাজের ভেতরের ক্রোধ আরো প্রবল হয়ে ওঠে। তার কণ্ঠস্বর গর্জে ওঠে, ফুল, তাকাও আমার পানে। তবু জবা কোনো সাড়া দেয় না। সে তার মাথা নত রেখে দাঁড়িয়ে থাকে। এই অবহেলা শেহবাজের ধৈর্যের শেষ সীমা পেরিয়ে যায়। এবার গম্ভীর ধমকের স্বরে বলে ওঠে, জবা ফুল। ধমকের তীব্রতায় জবার সারা শরীর কেঁপে ওঠে। এক অজানা আতঙ্কে সে নিজের নেত্র তুলে চেয়ে বসে শেহবাজের দৃষ্টির পানে। কিন্তু সে দৃষ্টির রক্তিম উত্তাপ দেখে তার সমস্ত সাহস ভেঙে যায়। শেহবাজের রাগে লাল হয়ে যাওয়া নেত্রজোড়া তার সমস্ত ভয়ের উৎস হয়ে ওঠে। জবা কিছু বলতে পারে না, এক দৃষ্টিতে শেহবাজের পানে চেয়ে থাকে। হঠাৎ তার অজান্তেই ভয়ের তীব্রতায় নেত্র থেকে গড়িয়ে পড়ে অশ্রুর ধারা। হঠাৎ শেহবাজের বক্ষপিঞ্জর উত্তাল ঢেউয়ের মতো অস্থির হয়ে ওঠে। জবার চোখ বেয়ে গড়িয়ে পড়া অশ্রুকণা তার অন্তর্গত ক্রোধের দহনকে শীতল পরশে ঢেকে দেয়। শেহবাজ এক মুহূর্তে স্থির হয়ে যায়। তার শক্ত মুঠি ধীরে ধীরে শিথিল হয়ে আসে, আর মুখাবয়বে গভীর দ্বিধার ছাপ স্পষ্ট হয়ে ওঠে। জবাকে মুক্ত করে সে তার মাথার চুলগুলো আঙুলের মুষ্টিতে তুলে পেছনে সরিয়ে এক দীর্ঘশ্বাস ফেলে। নিজেকে সংযত করতে চলে যায় বারান্দায়। জবা তখনও নড়চড়হীন দাঁড়িয়ে থাকে সেখানটায়, একেবারে স্থানুর মতো। সময়ের স্রোত খানিকটা বয়ে যায়। শেহবাজ বারান্দার তীক্ষ্ণ বাতাসে নিজেকে শান্ত করে ফিরে আসে কক্ষে। ফিরে এসে জবাকে তখনও ঠায় একই স্থানে দাঁড়িয়ে থাকতে দেখে কোনো কথা না বলে জবার নিকট এগিয়ে গিয়ে দৃঢ় হাতে তাকে কুলে তুলে নেয় এবং ধীর পদক্ষেপে এগিয়ে যায় নিজেদের মখমলের বিছানার নিকট। তার এহেন আচরণে জবার মনে প্রবল ভয় সৃষ্টি হয়। সে শেহবাজের পাঞ্জাবি আঁকড়ে ধরে নির্ভীক হতে চেষ্টা করে। শেহবাজ একটি শব্দ না করে জবাকে আলতোভাবে পালঙ্কে শুয়ে দেয়। তৎক্ষণাৎ জবা কাঁপা কণ্ঠে বলে ওঠে, আমার ভয় করতেছে। জবার কণ্ঠে ভীতির স্পর্শ শুনে শেহবাজ নিজের কঠিন অভিব্যক্তির আড়ালে এক নিঃশব্দ হাসি লুকিয়ে ফেলে। তার কথার অর্থ বুঝে। তার নেত্রটি গভীর স্থির চাহনিতে জবার মুখাবয়বে বিচরণ করে। ধীরে ধীরে সে জবার আঁকড়ে ধরা হাত থেকে নিজের পাঞ্জাবি মুক্ত করে পাশে শুয়ে পড়ে। মুহূর্তের মধ্যে নিভে যায় কক্ষের সব আলো। জবা অনেকক্ষণ চোখ বন্ধ করে শুয়ে থাকে, কিন্তু নিজের উপর কারো ছায়া টের না পেয়ে সাহস করে চোখ খুলে পাশ ফিরে তাকায়। তখনই তার নজর পড়ে শেহবাজের নেত্র বন্ধ করে রাখা মুখবয়ব। জবা অবাক হয়ে চেয়ে রয় তার পানে। এতক্ষণ যাবৎ সে কি ভাবছিল? মুহূর্তে এই ভয়ের আভা কেটে গিয়ে শুভ্র মুখশ্রীতে দেখা মেলে রক্তিম আভার। সেই মুহূর্তে শেহবাজ নিজ নেত্র বন্ধ রেখেই গম্ভীর কণ্ঠে বলে ওঠে, দেখা শেষ হলে ঘুমিয়ে পড়ো। আর তুমি যা নিয়ে চিন্তা করছো সময় হলো তা আমি আদায় করে নিব। তাই এখন থেকেই নিজেকে প্রস্তুত করো।
শাহবাজের ভারী কণ্ঠের ধ্বনিতে জবা নিজ মুখ তৎক্ষণাৎ শাহবাজের উপর থেকে সরিয়ে উল্টো পাশ ফিরে মনে মনে বলে ওঠে, চোখ বন্ধ কইরাও কেমনে দেখলো আমি ওনার দিকে তাকাই আসি। প্রভাতের আলো ধীরে ধীরে চারপাশকে আলোকিত করছে। প্রকৃতির নির্মল সুর চারিদিকে ছড়িয়ে পড়েছে। পাখির কিচিরমিচির শব্দে জবা ঘুম থেকে উঠে বসে। রাতের ঘটনাগুলো তার মনে পড়ে পাশ ফিরিয়ে চাইতে শাহবাজের অনুপস্থিতি অবয়ব বেশি ভাবায় না তাকে। সেগুলোকে দড়ি ছেলে সে নিজেকে নতুন দিনের জন্য প্রস্তুত করে। আজ যে তার শিক্ষা গ্রহণের প্রথম দিন, তার মন জুড়ে এক নতুন উদ্দীপনার সৃষ্টি হয়েছে ভীষণভাবে। জবা দর্পণের সম্মুখে দাঁড়িয়ে তার হাঁটু অবধি ক্যাশগুচ্ছ বাঁধতে ব্যস্ত। এই এক ভয়ঙ্কর যুদ্ধ। চুলগুলো এত বড় হওয়ার দরুন সামলাতে হিমশিম খেতে হয় তাকে। এখানে আসার আগ অব্দি এই কাজটা যে তার জননীর ছিল, এখন হঠাৎ কি করে নিজ এই দায়িত্বের ভার বহন করবে? জননীর কথা স্মৃতিচারিত হতেই কষ্টেরা দানা বাঁধে তার বক্ষপিঞ্জরে। ফলশ্রুতিতে তার চোখে মুখে ফুটে ওঠে বিরক্তি ও উত্তেজনার আভা। এমন সময় দরজায় একজন দাসী এসে দাঁড়িয়ে বলে ওঠে, ছোট জমিদার গিন্নি, আপনার শিক্ষিকা আসছেন, সে নিচে আপনার জন্য অপেক্ষা করছেন। দাসের কথায় যাবার মুখ উজ্জ্বল হয়ে ওঠে। সে দ্রুত কোনো রকম চুলটা পেঁচিয়ে তৈরি হয় শিক্ষকের নিকট যাওয়ার উদ্দেশ্যে। দ্রুত ছুটতে গিয়ে পথিমধ্যে হঠাৎ ব্যাখ্যালীভাবে ধাক্কা লাগে তার শ্বশুর নওয়াজ মির্জার সহিত। জবা হতচকিত হয়ে দাঁড়িয়ে পড়ে। সম্মুখে অচেনা মানবের প্রতিচ্ছবিতে ঘাবড়ে যায় সে। অন্যদিকে নওয়াজ মির্জার চোখে মুখে কঠোরতার ছাপ স্পষ্ট। দাঁতে দাঁত পিষে বলে ওঠে, তুমি নিশ্চয়ই সেই ছোট বংশের মেয়েটি যাকে আমার পুত্রবধূ রূপে তুলে এনেছে এই মহলে। এহেন বাক্যে জবার ছোট্ট মন কুঠুরিতে জমা হয় কালো মেঘের দলেরা। তবু সে সব ভুলে শ্বশুর রূপে মানুষটির পরিচয় পেয়ে নত মাথায় সালাম দিয়ে ওঠে। অথচ নওয়াজ মির্জা সালামের বিপরীতে তার রুক্ষ কণ্ঠে বলে ওঠে, জমিদারের বউয়ে এহেন উচ্ছৃঙ্খল ভাবে চলাফেরা করছো, তোমার কি কোনো লজ্জা নেই? জবা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে, মাথা নিচু করে তার অপমান সহ্য করে। ফের তিনি বলে ওঠেন, তোমার মতো একটা মেয়ে কিভাবে আমাদের পরিবারের সম্মান বজায় রাখবে? আমার পুত্রের মাথা খারাপ হয়ে গেছে যে তোমাকে বিয়ে করেছে। কথাগুলো ছুড়ে দিয়ে নওয়াজ মির্জা ক্রুদ্ধ চরণে সেখান থেকে প্রস্থান করে। প্রথম সাক্ষাতে তার এহেন কঠোর ও কটু বাক্যে জবার কোমল হৃদয়ে গভীর ক্ষত তৈরি করে। মুহূর্তের মধ্যে তার উৎফুল্ল মন ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। মাথা নত করে ভারী পায়ে সে শিক্ষিকার কক্ষের দিকে এগিয়ে যায়। কক্ষের দরজার পদযুগল ফেলতেই নিজ মনের কষ্ট লুকিয়ে শিক্ষিকাকে সালাম জানায় জবা। শিক্ষিকা সালাম গ্রহণ করে জবাকে আপাদ মস্তক নিরীক্ষণ করেন। ভ্রু কুটি করে চাপা গম্ভীর কণ্ঠে বলে ওঠেন, আমি তোমাকে জমিদারের ঘরণী হিসেবে নয়, একজন শিক্ষার্থী হিসেবে দেখব। নিজেকে প্রস্তুত করব শিক্ষা লাভের জন্য। শিক্ষিকার কণ্ঠের কঠোরতায় জবা বিস্ময়ে তার মুখপানে চেয়ে থাকে। কেন যেন মনে হয় শিক্ষিকা তার প্রতি বেজায় বিরক্ত। মনে মনে নিজেকে প্রশ্ন করে জবা, কই কালকে তো তার মুখে এমন বিরক্তি আসছিল না, তাহলে আজকা কেন মনে হইতাছে সে আমারে পছন্দ করে না? ভাবনার গভীরে নিমজ্জিত জবাকে হঠাৎ শিক্ষিকার ধমক টেনে আনে বাস্তবতায়। কি হলো, এভাবে দাঁড়িয়ে আছো কেন? সময়ের মূল্য দিতে জানো না, অথচ জমিদারি গিন্নি হয়ে বসে আছো। এই তীব্র কটাক্ষের শব্দ জবার হৃদয়ের গভীরে গিয়ে বেঁধে। কেন সবাই তাকে জমিদারের বউ হওয়ার কথা শুনিয়ে অপমান করছে? সে তো কখনো জমিদার গিন্নি হতে চায়নি, তবে কেন এই অবজ্ঞা? নিজেকে সামলে নিয়ে জবা ভাবনার জাল ছিঁড়ে ফেলে। তালিম গ্রহণের জন্য নির্ধারিত স্থানে বসে মনোযোগ স্থাপন করে, যেন তার মনে বসনা আর কেউ বুঝতে না পারে। জবা শত চেষ্টাতেও তালিমে মনোযোগ স্থাপন করতে পারছে না। শিক্ষিকার প্রতিটি কড়া ধমক তার আত্মবিশ্বাসকে প্রতিনিয়ত চূর্ণ বিচূর্ণ করছে। ছোট্ট কোনো ভুলও তাকে কাবু করে দিচ্ছে। এমন মুহূর্তে দরজার সামনে উপস্থিত হয় সোহেলা বানু। জবার নাজেহাল অবস্থায় শিক্ষিকার সঙ্গে চোখে চোখে ইশারায় নিজের সন্তুষ্টি প্রকাশ করে। মনে মনে বলে ওঠেন, তোকে কখনোই শেহবাজ মির্জার যোগ্য করে তুলতে দেব না। জমিদারের ঘরণী হওয়ার যোগ্যতা কেবল আমার কন্যার, অন্য কারো নয়। কথাগুলো ভিতরে রেখে তিনি সেখান থেকে প্রস্থান করেন। অন্যদিকে শিক্ষিকা যেন শেখানোর থেকে ধমক দেওয়াতেই বেশি মনোযোগী। যাবার জন্য সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে শিক্ষিকার হাতে থাকা ব্যাট তার কোমল হাতের তালুতে আঘাত করে বসে।
ব্যথার তীব্রতায় জবা কুকড়ে ওঠে। ঠিক তখনই চঞ্চল পদচারণায় সেখানে আগমন ঘটে শাহানুরের। জবাকে এমন অবস্থায় দেখে শাহানুর ক্ষিপ্ত হয়ে দৌড়ে সামনে এসে জবাকে জড়িয়ে ধরে শিক্ষিকাকে বলে ওঠে, তুমি পচা, তুমি জবা বউকে মারছো কেন? শাহানুরের হঠাৎ উপস্থিতি ও এহেন আচরণে শিক্ষিকা থতমত খেয়ে যান। খানিক ধাতস্থ হয়ে কিছু বলতে উদ্যত হওয়ার আগে শাহানুর তার দিকে তেড়ে যায়। পরিস্থিতি ভয়ানক হতে দেখে জবা তৎক্ষণাৎ শাহানুরকে আটকে শিক্ষিকার উদ্দেশ্যে বিনয়ের সঙ্গে বলে, ওনারে মাফ কইরা দেন, উনি অবুঝ তাই এমন করছে। কথাগুলো বলে জবা শাহানুরের দিকে ফিরে অনুনয়ের স্বরে বলে, শাহানুর আপা, আপনি শান্ত হন, গুরুজনের লগে এমন আচরণ করা ঠিক না। তবে জবার কথা শাহানুরের ক্ষোভ নিবারণ করতে ব্যর্থ হয়। সে মুখ উল্টে বলে ওঠে, ও তোমাকে মারলো কেন? আমি জুনাইদ ভাইজানকে বলে দেব, তখন ভাইজান ওকে মেরে দিবে। শাহানুরের কথায় শিক্ষিকার মুখ ফ্যাকাশে হয়ে যায়। শুকনো ঢুক গেলে নিজেকে সামলে নিয়ে বুদ্ধি খাটিয়ে রাগান্বিত স্বরে বলে ওঠেন, আমি এক্ষুনি জমিদার হুজুরকে গিয়ে সব বলে দেব। তোমরা আমার সঙ্গে যা যা করেছো তা শোন। এহেন বাক্য বলে শিক্ষিকা ক্রুদ্ধ স্মরণে কক্ষ ত্যাগ করেন। পেছনে রেখে যান দুটি ভয়ানক ভীত চেহারা। শাহানুরের কর্ণে জমিদার শব্দটি প্রতিধ্বনিত হতেই সে এক মুহূর্ত দেরি না করে সেখান থেকে দৌড়ে পালায়। অন্যদিকে জবা ভয়ে অস্থির হয়ে ওঠে। তার মনে তীব্র শঙ্কা জাগে, যদি শিক্ষিকা জমিদারকে কিছু বলে দেয় তবে কি আবার সে দিনটির পুনরাবৃত্তি ঘটবে? আবার কি তাকে সেই ব্যাতের আঘাত সহ্য করতে হবে? এই চিন্তায় জবার দেহ শীতল হয়ে আসে, যেন তার রুহু বেরিয়ে যাওয়ার উপক্রম। শাহানুর সবার দৃষ্টি এড়িয়ে মহল থেকে নিঃশব্দে বেরিয়ে আসে। তার প্রতিটি পদক্ষেপ ছিল নীরব ও সতর্ক, যেন তার উপস্থিতি কারো নজরে না আসে। পায়ের শব্দকে দমিয়ে সে ধীরে ধীরে মহলের বাহিরের বাগানে প্রবেশ করে। সবুজ পাতার স্নিগ্ধ ছায়ায় নীরবে প্রকৃতির মাঝে তার পদযাত্রা থেমে যায় সেলিমের সামনে। হঠাৎ অপ্রত্যাশিত ভৌতিক কণ্ঠে ভাও বলে ওঠে শাহানুর। শব্দটি সেলিমের কানে যেতেই সে চমকে ওঠে। তাড়াতাড়ি পিছন ফিরে তাকাতেই তার দৃষ্টি গিয়ে পড়ে সেই হাস্যোজ্জ্বল মুখশ্রীতে, যা তাকে কাল রাতে এক মুহূর্তের জন্য শান্তিতে ঘুমাতে দেয়নি। শাহানুরের মুখের স্নিগ্ধ হাসি যেন সেলিমের হৃদয়ের গভীরে ঝড় তুলতে থাকে। মুহূর্তেই তার হৃদস্পন্দন অসামঞ্জস্য হয়ে যায়। মুখের ঠুকপুকানি ক্রমশ জোরালো হতে থাকে। তবে নিজেকে দ্রুত সামনে নিয়ে সেলিম তার দৃষ্টি মাটিতে নিবদ্ধ করে শঙ্কিত কণ্ঠে বলে ওঠে, জমিদার কন্যা, আপনি এইখানে এই সময় কেউ যদি দেইকা ফেলে তাহলে কি হইব? সেলিমের কণ্ঠে ভয়ের ছোঁয়া স্পষ্ট। তার প্রশ্ন শুনে শাহানুরের মুখ থেকে হাসি মিলিয়ে যায়, কিন্তু পরক্ষণে সে চিরচেনা শিশুসুলভ ভঙ্গিতে সে মিষ্টি সুরে বলে ওঠে, সেলিম, তুমি কি আমাকে দেখে খুশি হওনি? শাহানুরের এহেন সরল প্রশ্নে সেলিমের মুখ মুহূর্তে লাল হয়ে ওঠে। সে মাথা নিচু করে কিছু বলতে চায়, কিন্তু কথাগুলো যেন তার ঠোঁট পর্যন্ত এসে থমকে যায়। তবে তার মনের গভীর থেকে উত্তরটি স্পষ্ট, খুশি নয়, সে যেন আনন্দে আত্মহারা। তবু জমিদার কন্যার প্রতি তার শ্রদ্ধা আর নিজের সাধারণ অবস্থানের সীমাবদ্ধতা তাকে একটি বাক্য উচ্চারণ করতে দেয় না। সেলিমের এহেন নীরবতায় শাহানুর তেমন কোনো প্রতিক্রিয়া না করে তার পাশে বসে বলে ওঠে, তুমি কি করছো? শাহানুরের এহেন নৈকট্যে সেলিম নিজেকে দূরে সরিয়ে নিয়ে বলে ওঠে, এই আগাছাগুলো তুইলা ফালাইতেছি যাতে ফুলগুলো ভালোভাবে জন্মাইতে পারে। সেলিমের কথা শাহানুর আদৌ শুনেছে কিনা কে জানে। সে তো ব্যস্ত নিজের শরীরের ঘ্রাণ নিতে। নিজ শরীরের ঘ্রাণ নেওয়া শেষ হলে সে সেলিমের পানে তাকিয়ে বলে ওঠে, তুমি আমার থেকে দূরে গেলে কেন? আমার শরীরে তো কোনো দুর্গন্ধ নেই। তবে শাহানুরের প্রশ্নে সেলিম ভ্যাবাচেকা খেয়ে একবার তাকে ফের দৃষ্টি নামিয়ে তৎক্ষণাৎ বলে ওঠে, ছোট কুমারী, আপনার শরীরে কোনো গন্ধ নাই। গন্ধ থাকলে তো আমার শরীরে থাকবো। আপনার শরীর থাইকা তো ফুলের সুবাস আসে। সেলিমের কথা মনোযোগের সহিত শুনে শাহানুর বলে ওঠে, কি ফুলের সুবাস? শাহানুরের প্রশ্নে সেলিম ইতস্তত বোধ করে কিছুক্ষণ নীরব থাকে। তারপর মুগ্ধ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলে, শিউলি ফুলের, এমন কমল, এমন সিগ্ধ যে এটা সারা রাত ফোটে আর ভোরের বাতাসে সুবাস ছড়ায়। শিউলি ফুল? সেটা কেমন? সেলিম কিছুটা বিস্মিত হয়, তবু কিছু ভেবে শান্ত গলায় জবাব দেয়, শিউলি ফুল জমিদার মহলে নাই, এই ফুল মহলের বাইরে আছে।
শাহানুরের কৌতূহল বেড়ে যায়। সে চোখ বড় করে বলে ওঠে, তাহলে আমাদের বাগানে সব ফুল নেই? সেলিম মাথা নিচু করে ধীর স্বরে বলে, না ছোট কুমারী, এই বাগানে সব ফুল নাই। মহলের বাইরে অনেক ফুল আছে, অনেক সৌন্দর্য আছে মহলের বাইরে। সেলিমের কথা শুনে শাহানুরের মন আনচান করে ওঠে। মহলের বাইরের অজানা জগৎ যেন তাকে হাতছানি দিয়ে ডাকতে থাকে। এতদিন ধরে মহলের চার দেয়ালের মধ্যে বন্দি থাকা মেয়েটি সেই বাইরের জগতের সৌন্দর্য দেখার জন্য ছটফট করে ওঠে। তার চোখে উচ্ছ্বাস ফুটে ওঠে। সে সেলিমের দিকে তাকিয়ে আকুল কণ্ঠে বলে, সেলিম, আমাকে বাইরে নিয়ে যাবে? আমি শিউলি ফুল দেখতে চাই, মহলের বাইরে সবকিছু দেখতে চাই। সেলিম শাহানুরের অনুরোধ শুনে হতচকিত হয়ে যায়। তার কণ্ঠে আতঙ্ক মুছে যায়। সে ভীতিগ্রস্ত হয়ে বলে ওঠে, ছোট কুমারী, আপনার মহলের বাইরে যাও নিষেধ। আমি কেমনে আপনারে বাইরে নিয়ে যাবো? কিন্তু শাহানুর এই বাধা মানতে নারাজ। সে বারবার সেলিমকে অনুরোধ করে যেন তাকে নিয়ে যাওয়া হয়। সেলিম তার এই আবদারে খানিকটা ঘাবড়ে যায়, তবে তাকে শান্ত করতে বলে ওঠে, ঠিক আছে, আমি আপনারে লইয়া যাবো, কিন্তু এখন না। যখন শিউলি ফুল ফুটব তখন। এখন শিউলি ফুল ফোটার সময় হয় নাই। সেলিমের কথা শুনে শাহানুরের মনে খানিকটা শান্তি আসে। সে শিশুর মতো নিজের হাত বাড়িয়ে দিয়ে বলে ওঠে, তবে আমাকে ছুঁয়ে ওয়াদা করো, তুমি আমাকে এখান থেকে নিয়ে যাবে। সেলিম কিছুক্ষণ চুপ করে থাকে। শাহানুরের হাতের পানি তাকে আমতা আমতা করে বলে ওঠে, ছোট কুমারী, কোনো পুরুষের উচিত না নারীর হাত ছোঁয়া, কিন্তু আপনি আমারে না ছুঁয়াই ওয়াদা করতেছি। যদি সুযোগ পাই তাহলে আমি আপনারে লইয়া যাবো। সেলিমের কথায় শাহানুরের মুখে প্রশান্তির হাসি ফুটে ওঠে। তার চোখে একরাশ উচ্ছ্বাস খেলা করে। সে নানা ধরনের গল্পে লিপ্ত হয়ে যায়, আর সেলিম মুগ্ধ হয়ে সেই গল্প শুনে। শাহানুরের প্রতিটি কথা, প্রতিটি ভঙ্গি সেলিমের হৃদয়ে গভীরভাবে দাগ কাটে। সে নিজের অজান্তেই বশীভূত হতে থাকে শাহানুর নামক মেয়েটির প্রতি। এই অনুভূতি, এই ভালো লাগা, এই মুগ্ধতার শেষ পরিণতি কি হবে? হবে কি ব্রাহ্মণ চাঁদের সন্ধিক্ষণ, নাকি ব্রাহ্মণ নিজে সরে যাবে তার চন্দ্র থেকে? নানা কর্মব্যস্ততায় দিন গড়িয়ে সময় সরে গিয়ে রাতের আধার পৃথিবীকে গাঢ় চাদরে ঠেকে দিয়েছে। জমিদার মহলের আঙ্গিনায় নেমে এসেছে গা ছমছমে এক নীরবতা। দূরে কোথাও ঝিঝি পোকার একঘেয়ে শব্দ আর বাতাসে দুলতে থাকা প্রদীপের আলো যেন এই নিস্তব্ধতাকে আরো গভীর করে তুলছে। আকাশে স্থির হয়ে থাকা থমথমে চাঁদ যেন নীরব দর্শক। মহলের অজানা গল্প তার আলোয় আঁকতে ব্যস্ত। রুকাইয়া নিজের কিছু কাজ সম্পূর্ণ করে ক্লান্ত পায়ে নিজ কক্ষের দিকে এগিয়ে যাচ্ছিল। তার মনে ছিল অদ্ভুত এক ভাবনার ছায়া। ঠিক সেই মুহূর্তে অসাবধানতার বশে ধাক্কা লাগে জুনায়েদের সঙ্গে। জুনায়েদের হাত রুকাইয়াকে সামলানোর জন্য বাড়িয়ে উঠলেও রুকাইয়া নিজেকে আগে সামলে নিয়ে একবারও পেছনে না তাকিয়ে দ্রুত চলন ফেলে কক্ষের উদ্দেশ্যে, যেন জুনায়েদ থেকে পালানোর পায়তারা তার। কিন্তু ঠিক তখনই জুনায়েদের কণ্ঠে ভেসে এলো গভীর অথচ বিদ্রুপ মিশ্রিত, বিবাহিত পুরুষকে এখনো এতটা ভালোবাসতে আল্লাহ ভয় করে না? প্রশ্নটি রুকাইয়ার মনে ঝড় তুলে। কিছুক্ষণের জন্য থমকে দাঁড়ায় সে। নেত্রদ্বয় শক্ত করে বন্ধ করে রেখে ধীরে বলে ওঠে, করে তো। তার সরল প্রত্যুত্তরে জুনায়েদের কণ্ঠ আরো তীক্ষ্ণ হয়ে সে বলে ওঠে, পাবে না জেনেও কেন ভালোবেসেছে তাকে? রুকাইয়া যেন নিজেকে সামলানোর শেষ চেষ্টা করেও ব্যর্থ হয়। চোখে মুখে বেদনার ছাপ নিয়ে বলে ওঠে, কি করব, মন যে কোনো নিষেধ মানে না। জুনায়েদ তার কণ্ঠে শাসনের সুর এনে বলে, এটা গুনাহ রুকাইয়া। রুকাইয়া দীর্ঘশ্বাস ছেড়ে বলে ওঠে, তাই তো বেঁচে আছি, না হলে তো কবেই মরে যেতাম। এহেন কথা বলে রুকাইয়া এক মুহূর্ত দেরি না করে দ্রুত পা ফেলে নিজের কক্ষের দিকে চলে যায়। পিছনে দাঁড়িয়ে থাকা জুনায়েদ নির্বাক হয়ে রয়। তার চোখ থেকে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। নিজের ঠোঁটে ফুটে ওঠে এক করুণ তাচ্ছিলের হাসি। নিজের মনকে শান্ত করতে ব্যর্থ হয়ে সে ফিসফিস করে বলে, আমিও তো অনেক চেষ্টা করেছিলাম তুমি নামক নিষ্ঠুর মানবিনীকে নিজেকে মুক্ত করতে, কিন্তু দেখো আমি ব্যর্থ। আমি নামক শক্ত পুরুষ যাতে ব্যর্থ, তুমি নামক কোমল হৃদয়হরণী কি করে হবে সফল? কথাগুলো বলে জুনায়েদ নিজ পদযুগল বাড়ায় বাহিরে যাওয়ার উদ্দেশ্যে। অন্যদিকে জাবা নিজের কক্ষে অস্থিরভাবে পায়চারি করছে। ভয় যেন তার রক্ত সঞ্চালন বন্ধ করে দিচ্ছে, আর মন শান্ত হতে চাইছিল না কোনোভাবেই। আজকের দিনটিতে তার দ্বারা সংঘটিত অপরাধের শাস্তি কি হতে পারে
হে চিন্তায় মগ্ন সে। তার কল্পনায় একের পর এক ভীতি আর সংখ্যার দৃশ্য ভেসে আসে। ঠিক তখনই তার ভাবনার স্রোত ছিন্ন করে কক্ষের দরজার শব্দ তুলে প্রবেশ ঘটে তার শক্তপোক্ত স্বামী জমিদার শেহবাজ মির্জার। জবার কর্ণের শব্দ প্রতিফলিত হতে সে মুহূর্তের জন্য থমকে যায়। ভয় তাকে মূর্তির মতো করে তুলল। ফলস্বরূপ সে কক্ষের এক কোণে স্থির দাঁড়িয়ে পড়ে। শেহবাজ কক্ষের মধ্যে প্রবেশ করে একবার চোখ বুলিয়ে নিল জবার পানে। তার তীক্ষ্ণ দৃষ্টি জবার প্রতিটি ভঙ্গি পরখ করে ধীরে সম্মুখে এগিয়ে গিয়ে পালঙ্কে গম্ভীর ভঙ্গিতে বসে ক্রুদ্ধ কণ্ঠে বলে ওঠে, জবা ফুল, এই দিকে আসুন। শেহবাজের কণ্ঠে ফের আপনি সম্বোধন শুনে জবার শরীরে যেন শীতল স্রোত বয়ে গেল। ভয়ের বর্ষে তার রক্ত চলাচল বন্ধ হওয়ার উপক্রম হলো। মাথার ভেতর ভাসতে থাকলেও একটাই ধারণা, তার স্বামী অর্থাৎ ফুসু জমিদার বেজায় ছুটেছেন। জবা নিথর দাঁড়িয়েছিল, কিন্তু তার নীরবতা ভেঙে আবারও শেহবাজের কণ্ঠ গর্জে ওঠে, আপনাকে আমি নিকটে আসতে বলেছি। আর এক মুহূর্ত দেরি না করে জবা কাঁপা কাঁপা চরণ নিয়ে এগিয়ে যায় শেহবাজের নিকট। স্বামীর সম্মুখে গিয়ে মাথা নিচু করে স্থির দাঁড়িয়ে পড়ল জবা। তার হৃদস্পন্দন দ্রুত চলছিল, যেন এই মুহূর্তে কোনো অশুভ কিছু ঘটে যাবে। শেহবাজ কিছুক্ষণ নীরব থেকে জবার দিকে তাকিয়ে রইল, তারপর কঠিন কণ্ঠে বলে ওঠে, আপনার জন্য শিক্ষিকা রাখা হয়েছে কেন জানেন? যেন কেউ আপনার দিকে আঙুল তুলতে না পারে, যেন কেউ না বলতে পারে জমিদার শেহবাজ মির্জার অর্ধাঙ্গিনী হওয়ার যোগ্যতা আপনার নেই। আর আপনি কি করলেন? আপনি আপনার শিক্ষিকার গায়ে হাত তুললেন। শেহবাজের প্রতিটি শব্দ যেন ধারালো তীরের মতো জবার হৃদয়ে বিঁধতে লাগলো। মুহূর্তে নিজের ভীতি ভুলে সাহস সঞ্চার করে বলে ওঠে, আমি মরি নাই, উনি মিথ্যা কথা কইছে। শেহবাজ ভ্রুকুটি করে তাকায় জবার পানে, ফের শান্ত কণ্ঠে বলে ওঠে, মানে? জবা কিছু না ভেবে বাড়িয়ে দেয় নিজের হাতখানা। উনি আমারে বেতের আঘাত করছে, দেখেন, বিশ্বাস করেন আমি মারি নাই। আপনি আমারে কোনো শাস্তি দিয়েন না, আমি কাইল থেকে সব ঠিকভাবে বুঝাইয়া পড়ব। মুহূর্তে শেহবাজের আঁখি দয় রক্তিম হয়ে ওঠে। দাঁতে দাঁত পিষে জবার কোমল হাতখানা নিজের হাতের অন্তরালে নিয়ে বলে ওঠে, এত বড় দুঃসাহসিকতা! জমিদারের অর্ধাঙ্গিনীর শরীরে হাত তোলার শাস্তি তাকে পেতেই হবে। শেহবাজের এহেন রুদ্র রূপে জবা হতচকিত হয়ে যায়। মনে মনে বলে ওঠে, আমায় আঘাত করছে দেখা কি উনি রাগ হইছে? জবার ভাবনার ইতি টানিয়ে শেহবাজ বলে ওঠে, আগামীকাল তোমার জন্য নতুন শিক্ষিকা রাখা হবে, তুমি তার থেকে তালিম গ্রহণ করবে। কথাগুলো বলে শেহবাজ ক্রোধ মাখা চালে কক্ষ থেকে দ্রুত বেরিয়ে যায়। জবা নির্বাক হয়ে দাঁড়িয়ে থাকে, স্তম্ভিত দৃষ্টিতে তাকিয়ে থাকে তার স্রোতে বিদ্ধ স্বামীর দিকে। শেহবাজ গম্ভীরভাবে পেছনে এক হাত দিয়ে অন্য হাত ধরে দাঁড়িয়ে আছে মহলের এক প্রান্তে। তখনই ধীর চরণে আগমন ঘটে রুকাইয়ার। রুকাইয়া শেহবাজের পেছনে দাঁড়িয়ে প্রশ্ন করে, বড় ভাইজান আমাকে খবর পাঠিয়েছিলেন। রুকাইয়ার প্রশ্নে শেহবাজ তার পানে ঘুরে তাকিয়ে বলে ওঠে, কেন? রুকাইয়ার প্রশ্নে শেহবাজ বলে ওঠে, আমি চাই কাল থেকে তুমি আমার অর্ধাঙ্গিনী শিক্ষিকা হিসেবে তাকে তালিম গ্রহণ করাও। অর্ধাঙ্গিনী শব্দটি শুনতেই কেমন সূক্ষ্ম ব্যথা অনুভূত হলো রুকাইয়ার হৃদয়ের অন্তরালে। নিজেকে সেই ব্যথার অন্তরাল থেকে বের করে বলে ওঠে, আমার উপর এত ভরসা, যদি ঈর্ষার বসে কিছু করে ফেলি আপনার অর্ধাঙ্গিনীর তখন? রুকাইয়ার প্রশ্নে শেহবাজ ভারী কণ্ঠে বলে ওঠে, যদি তাই হতো তবে তোমার মুখ হতে বড় ভাইজান শব্দটি কখনোই বের হতো না। বলেই শেহবাজ প্রস্থান করে সেখান হতে। রুকাইয়া খানিকক্ষণ সেখানটায় দাঁড়িয়ে থেকে দীর্ঘশ্বাস ছেড়ে চলে যায় নিজ কক্ষের উদ্দেশ্যে। রুকাইয়া নিজের কক্ষে ফিরে এসে জানালার পাশে দাঁড়িয়ে পড়ে। যাদের ম্লান আলোতে তার ম্লান মুখটিও যেন আরো করুণ হয়ে ওঠে। দীর্ঘশ্বাস ফেলে নিজের হৃৎপিণ্ডকে প্রশ্ন করে, মহাব্বতে যখন পড়েছিলি তখন যার তোর প্রতি মহাব্বত ছিল তার প্রেমে কেন পড়লি না? হায় রে অবুঝ মন, কেন কাঁদছিস তার জন্য যে কখনোই তোর হবার নয়? কথাগুলো বলে রুকাইয়া একখানে জানালা দিয়ে তাকিয়ে রয় অন্ধকারাচ্ছন্ন অম্বরের পানে, যেখানে দেখার কিছু নেই, রয়েছে শুধু বিষাদের ছায়া। তার এই বিষাদ মাখা মুখশ্রীর পানে চেয়ে মহলের বাহিরে থাকা উঁচু স্থানে দাঁড়িয়ে নিরীক্ষণ করছে জুনায়েদ নামক এক প্রেমিক পুরুষ, যার সম্পূর্ণ দৃষ্টির কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে রুকাইয়া নামক রমণীটি। বিষাদে মাখা রমণীটির পানে চেয়ে থেকে নিজ বক্ষস্থলে হাত চেপে ব্যস্ত স্বরে জুনায়েদ বলে ওঠে, মন তুই বড়ই অবুঝ, কেন বুঝিস?
কেন বুনছিস ঘর তাকে নিয়ে, যার দৃষ্টিতে এখনো রয়েছে অন্যের প্রতি প্রেম? সকল ভাবনা থেকে মুক্ত শাহানুর বেঘোর নিদ্রায় আচ্ছন্ন হয়ে পড়েছে সেই কখন। তার মনে না আছে কাউকে হারানোর ভয়, না আছে কাউকে পাবার আকাঙ্ক্ষা। যদি বলা হয় মহলের সবচেয়ে সুখী ব্যক্তিটি কে, তবে নিঃসন্দেহে উত্তর হবে ছোট্ট কুমারী শাহানুর। তার অবুঝতা তাকে দুনিয়ার সকল অনুভূতির কঠিন যাতনা থেকে মুক্ত রেখেছে। অথচ এই বেখেয়ালি মেয়ের চিন্তায় অনিচ্ছাকৃতভাবে নির্ঘুম রাত্রি যাপন করছে সেলিম নামক এক পুরুষ। নিজের অজান্তেই শাহানুর হয়ে উঠেছে এমন এক অন্তহীন অনুভূতির উৎস, যা সেলিমের হৃদয়ে গভীর আলোড়ন তুলে। অথচ শাহানুর নিজে তা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। মহল হতে বহু দূরের এক প্রান্তরে অবস্থিত ভাঙা কুটিরের ভিতরে শায়িত রয়েছে সেলিম। মনের অতল গহ্বরে হারিয়ে যাওয়া সেলিমের দৃষ্টি কুটিরের ভাঙা চালার ফাঁকগুলি স্পষ্ট অম্বরের দিকে নিবদ্ধ। আজ সেই অন্ধকারাচ্ছন্ন অম্বরও তার নিকট রহস্যময় এক আলোকে সজ্জিত মনে হচ্ছে, কারণ তার মাঝে থাকা চন্দ্রখানায় যে অতি স্পষ্ট এক হাস্যোজ্জ্বল রমণীর প্রতিচ্ছবি ফুটে উঠেছে। সেলিম নিজের অজান্তেই হাত বাড়ায় সে চন্দ্রখানা ধরতে। কিন্তু হাই, মানুষ হয়ে জন্মে কি সেই চন্দ্রা ধরা যায়? সেলিম সম্বিত ফিরে পায়, নিজ হাত গুটিয়ে নিয়ে ভয়ানক এক বেদনায় বলে ওঠে, আপনি এমন একখানা চান যারে স্বপ্ন ভাবা যায় কিন্তু ছোঁয়া যায় না। অন্যদিকে নিজ কক্ষে প্রবেশ করতেই শেহবাজের দৃষ্টিতে পরিস্ফুটিত হয় জবার ঘুমন্ত মুখবয়ব। জবার ছোট্ট দেহটা বিছানার একপাশে গুটিয়ে পড়ে আছে, যেন কোনো পাখি ডানা মেলে ঘুমিয়ে আছে। তার চুলগুলো এলোমেলো বালিশের উপর ছড়িয়ে রয়েছে। তার মুখে এক শান্ত নির্মল প্রশান্তি। গভীর নিঃশ্বাসের মৃদু শব্দ কক্ষে নীরবতার মধ্যে মিশে গেছে। আলো আধারের মাঝে জবার মুখটিকে দেখে মনে হচ্ছিল যেন কোনো জ্যোৎস্না রাতের ছবির মতো। এমন দৃশ্যে এক অদ্ভুত টান অনুভব করে শেহবাজ। সে নিজেকে কিছুটা স্থির রাখার চেষ্টা করে, কিন্তু তার পা যেন নিজের ইচ্ছাতেই জবার নিকট এগিয়ে যায়। নিকটে গিয়ে শেহবাজ স্থির হয়ে দাঁড়িয়ে চেয়ে রয় জবার ঘুমন্ত মুখবয়বে। তার হৃৎপিণ্ডটা ভারী হতে থাকে, যার কারণ বোঝা তার পক্ষে সম্ভব নয়। এই মুহূর্তে চোখে মুখে কঠোরতা থাকলেও ভেতরে টানা পড়েন তাকে ক্রমশ দুর্বল করে তুলছে। যাবার পবিত্র মুখ, তার সরলতা আর এই অনাবিল ঘুম সব যেন শেহবাজের রক্তে আগুন জ্বালিয়ে দেয়। সে অনুভব করে এক ধরনের গভীর অধিকার বোধ। ফলশ্রুতিতে হাত বাড়ায় ছুঁয়ে দেখতে এহেন রূপে সজ্জিত রমণীকে। তৎক্ষণাৎ ঘুমে আচ্ছন্ন জবা নড়ে ওঠে। সম্বিত ফিরে পায় শেহবাজ। হাত গুটিয়ে নিজে নিজে বলে ওঠে, তোমায় অর্ধাঙ্গিনী করেছি আমার নির্ঘুম রাত্রির কারণ হওয়ার দরুন। অথচ দেখো এখন আমার অস্থিরতা ও প্রশান্তির অদ্ভুত এক কারণ হয়ে উঠেছ তুমি। শেহবাজ কিছুক্ষণ থেমে বিছানার একপাশে বসে জবার পানি চেয়ে ফের শুধায়, জবা ফুল, ভয় কি পাও না এহেন রূপে নিজেকে প্রকাশ করতে? জানো কি পুরুষ স্বামী রূপে কতটা ভয়ঙ্কর হতে পারে? আমি অসংযত হলে সামলানো যে কষ্টসাধ্য হয়ে যাবে তোমার। জবা কি আদৌ সুন্দর সে বাণী? কে জানে। তবে হঠাৎ ঘুমের ঘুরে কেমন নিজেকে গুটিয়ে নিল মেয়েটি। এই গভীর অন্ধকার রজনীতে 6টি জীবন, 6 প্রকার অনুভূতির ভার বহন করে দাঁড়িয়ে রয়েছে 3 পৃথক মেরুতে। প্রথম মেরুতে এক অটল ও কঠোর পুরুষ, যার অন্তর্গত ভালোবাসার প্রকাশ যেন এক অগ্নিশিখা। দ্বিতীয় মেরুতে 2টি ভেঙে পড়া রূহ, যাদের মিলন তৃষ্ণা ছাপিয়ে উঠে ভঙ্গুরতার আরতি। আর তৃতীয় মেরুতে কিছু অব্যক্ত আকাঙ্ক্ষা, অজানা ইচ্ছা, নীরব আর্তনাদ। কি হবে তাদের পরিণাম? হবে কি তাদের প্রণয় ভেলার সূচনা, নাকি রয়ে যাবে সব অনুভূতি না বলা কোনো গল্প কথার প্রাচীন কাহিনীর রূপে? সকল অনুভূতিকে ছাপিয়ে ধরণী অম্বরকে অন্ধকার মুক্ত করে নতুন রূপে সাজিয়ে আগমন ঘটায় প্রভাত রূপে। গভীর ঘুমে নিমজ্জিত সকল প্রাণীকুল জেগে ওঠে প্রকৃতির আহ্বানে। শুরু হয় নতুন এক দিন ও নতুন এক কাহিনীর সূচনা। পক্ষীকুলের কিচিরমিচির ধ্বনিতে আর মুড়া ভেঙে ঘুম থেকে জাগ্রত হয় জবা। নিজ ঘুমের রেশে ফুলা ফুলা মুখে কক্ষ জুড়ে তাকাতেই মধুর এক কণ্ঠ কর্ণগোচর হয় তার। শব্দের অনুসরণ করে সেদিকটায় তাকাতেই চক্ষু গোচর হয় শেহবাজের শুভ্র পাঞ্জাবি পরে কোরআন তেলাওয়াতের দৃশ্য। খানিক মুহূর্তের জন্য প্রথমবারের ন্যায় থুকপুক করে ওঠে পঞ্চদশীর বক্ষপিঞ্জর। শ্যামরঙা পুরুষটিকে জান্নাত হতে আগত কোনো নূরের প্রতিমূর্তি বলেই মনে হচ্ছে তার। কেমন অস্থিরভাবে কম্পিত হতে থাকে তার ছোট্ট হৃৎপিণ্ডটা। জবা দেখছে, অদ্ভুত নয়নে দেখছে
তার স্বামী রূপের সেই কঠোর পুরুষটিকে, যাকে প্রথমবার দেখে জবা আতঙ্কিত হয়ে পালিয়ে গিয়েছে তার হতে দূরে। কিন্তু আজ সেই কঠোর জমিদারকে অদ্ভুত লাগছে তার নিকট। এই পুরুষ কি সেই পুরুষ যার অপরাধীকে শাস্তি দেওয়ার সময় নেত্রে থাকে হিংস্রতা? ইনি কি সত্যি সে? জবা তার নয়ন সরাতে পারছে না শেহবাজের দ্যুতিময় মুখ থেকে, যেন সৃষ্টিকর্তার অদৃশ্য কোনো ক্ষমতা তাকে সেই দৃশ্য থেকে বিমুখ হতে দিচ্ছে না। আর নিজের অজান্তেই তার ঠোঁট থেকে বেরিয়ে আসে এক নিঃশব্দ মুগ্ধতার উক্তি, মাশাআল্লাহ। শেহবাজ তেলাওয়াত থামিয়ে জবার নিকটে এগিয়ে আসে। জবা তখনও তার পানে তাকিয়ে। জবাকে এহেন রূপে অদ্ভুতভাবে তাকাতে দেখে শেহবাজ প্রকটে করে বলে ওঠে, এখন থেকে তোমার তালিমের ভার আমি রুকাইয়াকে দিয়েছি। ঠিকমতো তালিম গ্রহণ করবে, কোনো প্রকার অবহেলা গ্রহণযোগ্য হবে না। মনে রাখবে, প্রতিটি ভুলের জন্য শাস্তি তোমার জন্য বরাদ্দকৃত থাকবে, আর সেটা কার্যকর স্বয়ং আমি করব। এহেন কথায় জবার মুগ্ধতার ভাবনা আর ছাদ ঘটে। নিজ আখিদয় নামিয়ে নেয় শেহবাজ হতে। মনে মনে বলে ওঠে, ওই একটা কাজই আপনি ভালো করতে পারেন। আমার হঠাৎ মহলের বাহির হতে ভেসে আসে দাসীদের চিৎকারের বিভৎস শব্দ। জবা আতঙ্কিত হয়ে যায়। শেহবাজ এহেন শব্দে নিজ গম্ভীর অবয়বে প্রস্থান করে মহলের বাহিরে যাওয়ার উদ্দেশ্যে। জবাও কৌতূহলী হয়ে ছুটে যায় শেহবাজের পিছু। শেহবাজ মহলের সীমানা অতিক্রম করে বাইরে পা রাখতেই তার দৃষ্টি পড়ে পুকুর পাড়ে জড়ো হওয়া একদল মানুষের উপর। একজন দাসী ভীত সন্ত্রস্ত চেহারায় দাঁড়িয়ে আছে, তাদের চোখে আতঙ্কের ছাপ স্পষ্ট। দৃশ্যটি শেহবাজের মনে অস্বাভাবিক কিছু ঘটার আভাস দেয়। সে দ্রুত সেই স্থানে এগিয়ে পদচারণ করে সম্মুখে পৌঁছায়। পুকুরের পানিতে ভাসমান একটি ছিন্ন ভিন্ন নারীর লাশ নজরে আসতেই তার চোয়াল শক্ত হয়ে ওঠে, আর চোখে ক্ষোভের দাহ। ভয়ঙ্কর ভাবে ছিন্ন ভিন্ন হয়ে থাকা দেহটি পুকুরের নির্মল জলকে রক্তের স্রোতে কলুষিত করছে ভয়ঙ্কর ভাবে। সমগ্র পরিবেশে এক অদ্ভুত নীরবতা। তখনই শেহবাজের গম্ভীর বজ্রসম কণ্ঠে হুঙ্কার দিয়ে ওঠে, প্রহরী, লাশটি তোলো। তার নির্দেশে প্রহরীরা দ্রুত পুকুরের দিকে এগিয়ে যায়। সবার চোখে এক ভীতিকর প্রশ্ন ভেসে ওঠে, কে মৃত নারী? কিভাবে ঘটলো তার এই নির্মম পরিণতি? জমিদার মহলেই বা কেন? তখনই জবা মাথার ঘুমটা টেনে শেহবাজের পেছনে দাঁড়ায় সবকিছু বোঝার উদ্দেশ্যে। কিন্তু মুহূর্তে তার দৃষ্টি পড়ে ভয়ঙ্কর বিভৎস সেই লাশের উপর। ভয়ে তার বুক কেঁপে ওঠে, আতঙ্কে এসে চিৎকার করে ওঠে। সেই চিৎকার শেহবাজকে বাধ্য করে দ্রুত ঘুরে দাঁড়াতে। তৎক্ষণাৎ নিজের শক্ত ও বিস্তৃত হাতে শেহবাজ জবা দু চোখ ঠেকে দেয়, যেন সে আর এই বিভৎস দৃশ্য দেখতে না পায়। জবা ভয়ে শেহবাজের হাত খামচে ধরে কাঁপতে থাকে। এই প্রথম সে এমন ভয়াবহতার সাক্ষী হলো। তার মস্তিষ্ক যেন অস্থির হয়ে গেছে। কিভাবে নিজেকে সামলাবে বুঝে উঠতে পারছে না সে। জবার কম্পমান শরীরের প্রতিটি সঞ্চার শেহবাজ স্পষ্ট অনুভব করে। ঠিক তখনই জমিদার মহলের সকল সদস্য ছুটে আসে পুকুর পাড়ে। চারিদিকে শোরগোল আর কৌতূহলের দৃষ্টির ভিড়। শেহবাজ মুহূর্তকাল অপেক্ষা না করে জবার অসহায় অবস্থা বুঝে সকলের সম্মুখে তাকে দুই হাতে কোলে তুলে নেয়। কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে পুকুর পাড় ছেড়ে পদক্ষেপ ফেলে নিজের কক্ষের দিকে। চলতে চলতে প্রহরীদের উদ্দেশ্যে আদেশ করে, লাশটিকে ওখানেই রাখো, আমি ফিরে এসে দেখছি। প্রহরীরা মাথা নত করে তার নির্দেশ মেনে নেয়। অন্যদিকে শেহবাজের এহেন রূপের সবাই হতবাক, কিন্তু সবচেয়ে বেশি বিস্মিত হন সহেলা বানু। তার চোখে এই লাশের বিভৎসতা নয়, বরং শেহবাজের আচরণের পরিবর্তনই বেশি ভাবায়। এমন পরিস্থিতিতে শেহবাজের খানিকক্ষণের অনুপস্থিতিও যেন এক অকল্পনীয় ঘটনা। রুকাইয়া এক দৃষ্টিতে তাকিয়ে থাকে শেহবাজের পানে। তার মনে ঈর্ষা নয়, বরং জন্ম নেয় শেহবাজের প্রতি গভীর শ্রদ্ধা। এ যেন এক দৈত্য রূপের পুরুষ, বেগানা নারীর নিকট হিংস্র, অন্যদিকে অর্ধাঙ্গিনীর নিকট একজন প্রেমময় সঙ্গী। এমন পুরুষই তো সকল নারীরই কাম্য। রুকাইয়া দৃষ্টি সরিয়ে দূর থেকে মনোযোগী হয় চলমান ঘটনার প্রতি। শেহবাজ জবাকে কক্ষে এনে বিছানায় বসিয়ে দৃঢ় কণ্ঠে বলে ওঠে, ফুল, নিচে যাওয়ার কোনো প্রয়োজন নেই, এখানেই বসো। বলেই নিজ পদযুগল বাড়াতেই প্রথমবারের ন্যায় শেহবাজের শক্ত হাতখানা টেনে ধরে জবা নিজ কম্পিত কোমল হাত দ্বারা। নিজের শক্ত হাতে কোমল স্পর্শ পেতে শেহবাজ ভ্রুকুটি করে ঘুরে তাকায় জবার পানে। কম্পিত হয়ে ওঠে তার হৃৎপিণ্ডটা। তখনই জবা ভাঙা ভাঙা কণ্ঠে বলে ওঠে, আর ভয় লাগতেছে। জবার কথায় শেহবাজের হৃদয় শিথিল হয়, কিন্তু মনের অস্থিরতা বেড়েই চলে। এহেন পরিস্থিতিতে শেহবাজ গলা খাকারি দিয়ে বলে ওঠে,
জবা ফুল, আপনি ভুলে যাবেন না আপনি মির্জানগরের জমিদারের বধূ। তাই সাহসী হন, এই মুহূর্তে ওখানে থাকা আমার আবশ্যক। শেহবাজের আপনি সম্বোধনে জবা ফের ঘাবড়ে যায়। তবে কি তার এই ভীত রূপে আবারও রুষ্ট হলো তার স্বামী? জবা হাতখানা ছেড়ে দিয়ে নতজানু হয়ে রয়। শেহবাজ কোনো কথা না বাড়িয়ে চলে যায় ঘটনাস্থলে। সেখানে পৌঁছতেই একজন প্রহরী বলে ওঠে, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।